ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবারও একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। এই কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র গ্রুপ সিডি নয়, যারা পরবর্তীকালে রেলওয়ে বা পুলিশ বা আদার্স যাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দারুণভাবে ইম্পর্টেন্ট। তো কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন অ্যান্সার নয়, তার সঙ্গে পুরোপুরি ডিসকাস। যে কোশ্চেনটা যেমন তার পুরোপুরি ডিসকাস। ওই জন্য যখন ক্লাস করবে খাতা পেন নিয়ে অবশ্যই সঙ্গে থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকে ক্লাস। ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর নেক্সট যখন ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। দেখো আজকে প্রথম কোশ্চেন লেখা আছে, কেন্দ্র সরকার কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্যকে ব্যাঘ্র সংরক্ষণাগার হিসাবে উন্নতি করার অনুমোদন দিয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন্দ্র সরকার কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্যকে ব্যাঘ্র সংরক্ষণাগার হিসাবে উন্নতি করার অনুমোদন দিয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? বলতে হবে সঠিক উত্তর কি। অপশন আছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু। সঠিক উত্তর হবে অপশন সি, বিহার। হ্যাঁ, বিহারকে কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্যকে ব্যাঘ্র সংরক্ষণ হিসেবে উন্নতি করার অনুমোদন দিয়েছে। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন। প্রথমবারের মতো খো খো বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? দেখো কত বড় ইম্পর্টেন্ট। খো খো ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো? বলতে হবে সঠিক উত্তর কি। ভারত, জাপান, ইউএসএ না চীন? খো খো। আচ্ছা, খো খোতে বলতো যে কতজন করে প্লেয়ার অংশগ্রহণ করে এক একটা টিমে? হ্যাঁ, 9 জন করে প্লেয়ার অংশগ্রহণ করে। আচ্ছা, ভারতে যে হবে বললে তোমরা, ভারতের কোথায় হবে বলো তো খো খো বিশ্বকাপ? ভারতের কোথায় হবে খো খো বিশ্বকাপ? বাহ, এটা মনে রাখতে হবে যে ভারতের নিউ দিল্লিতে হবে খো খো বিশ্বকাপ। তাহলে যে প্রথমবারের মতো যেহেতু ভারতে হচ্ছে, হ্যাঁ, খো খো বিশ্বকাপ, তাহলে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই কোশ্চেনটা। এই কোশ্চেন এবার তোমার তোমার জীবনের সঙ্গে পুরো সেঁটে গেল, কারণ এটা এবার স্ট্যাটিক জিকে হিসাবেও আসবে। আজ থেকে যখন 2 বছর পর 1 বছর পর আসবে, তখন এটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে না, এটা তখন স্ট্যাটিক জিকে পড়বে যে প্রথমবার খো খো বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল। তখন সারা জীবনের জন্য, মানে তোমার পরবর্তী প্রজন্ম যখন আসবে তখনও এটাকে পড়তেই থাকবে, পড়তেই থাকবে। অল ইন্ডিয়া রেডিও এর মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এমডি। অল ইন্ডিয়া রেডিওর এমডি কে নিযুক্ত হয়েছে? বসুধা গুপ্তা, মৌসুমী চক্রবর্তী, রবার্ট জেরার্ড রাভি, রাজবিন্দর সিং ভাট্টি। বলতে হবে সঠিক উত্তর কি। অল ইন্ডিয়া রেডিও। আচ্ছা, অল ইন্ডিয়া রেডিওর হেডকোয়ার্টার কোথায় বলতে হবে? অল ইন্ডিয়া রেডিওর হেডকোয়ার্টার কোথায়? অল ইন্ডিয়া রেডিওর হেডকোয়ার্টার কোথায়? হ্যাঁ, তো সঠিক উত্তর হবে অল ইন্ডিয়া রেডিওর হেডকোয়ার্টার হবে দিল্লি। হ্যাঁ, অল ইন্ডিয়া রেডিওর হেডকোয়ার্টার হবে দিল্লি। আচ্ছা, অল ইন্ডিয়া রেডিও কবে এস্টাবলিশ হয় এটাও তো জেনে যেতে হবে, কারণ এটা তো জিকে হিসাবে পড়তে পারে যে অল ইন্ডিয়া রেডিও কবে এস্টাবলিশ হয়। হ্যাঁ, অল ইন্ডিয়া রেডিও এস্টাবলিশ হচ্ছে 1936 সালে। তাহলে অল ইন্ডিয়া রেডিও এস্টাবলিশ হচ্ছে 1936 সালে। আচ্ছা, এবার বলো অল ইন্ডিয়া রেডিওর এমডি কে আছে? হ্যাঁ, অল ইন্ডিয়া রেডিওর এমডি কে আছে বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, মৌসুমী চক্রবর্তী। তাহলে দেখো একজন আমাদের বাঙালি অল ইন্ডিয়া রেডিওর এমডি হিসাবে এখন নিযুক্ত আছে। এর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি, এস্টাবলিশ হয়েছে 1936 সালে। এই সবগুলোই কিন্তু মনে রাখতে হবে, কোনোটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে, কোনোটা জিকে হিসাবে, কোনোটা স্ট্যাটিক জিকে হিসাবে। জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ কে করেছিল? বলো। ওমর আব্দুল্লাহ, মেহবুব মুফতি, মুফতি মোহাম্মদ সাইদ না গোলাম নবী আজাদ? বলতে হবে সঠিক উত্তর কি। আচ্ছা, জম্মু কাশ্মীরে কতগুলো ডিস্ট্রিক্ট আছে? জম্মু কাশ্মীর সম্বন্ধে একটু করে জানতে হবে যে কতগুলো ডিস্ট্রিক্ট আছে। জম্মু কাশ্মীরের কতগুলো ডিস্ট্রিক্ট আছে বলো তো? হ্যাঁ, জম্মু কাশ্মীরের, না রে ভাই, 20টা। হ্যাঁ, তাহলে মনে রাখবো টোটাল এখানে ডিস্ট্রিক্ট আছে 20টা। আচ্ছা, এটা জানতে হবে যে 370 ধারা কবে তোলা হয় জম্মু কাশ্মীর থেকে? জম্মু কাশ্মীর থেকে 370 ধারা
কবে তোলা হচ্ছে? 2019 সালে 31শে অক্টোবর। ভেরি গুড। তাহলে 2019 সালে 31শে অক্টোবর। হ্যাঁ, 2019 সালে 31শে অক্টোবর। আচ্ছা, এখন লেফটেন্যান্ট গভর্নর কে আছে? জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কে আছে? এগুলো থেকে এগুলো তো জানতেই হবে। হ্যাঁ, মনোজ সিনহা, তাই তো? জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মানে হচ্ছে এলজি। এলজি আছে মনোজ সিনহা। মনোজ সিনহা। আচ্ছা, জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রীর নাম কি ছিল, প্রথম প্রধানমন্ত্রী? কারণ জম্মু কাশ্মীরের এখন যেমন মুখ্যমন্ত্রী ছিল, প্রথমে কিন্তু মুখ্যমন্ত্রী ছিল না, পোস্টটা ছিল প্রধানমন্ত্রী পোস্ট। 1965 সাল থেকে পোস্টটা চেঞ্জ হয়ে মুখ্যমন্ত্রী পোস্ট আসে। তো বলতে হবে জম্মু কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জম্মু কাশ্মীরের বলো প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? না, হরি সিং নয়, মেহের চাঁদ মেহতা। মেহের চাঁদ মহাজন। হ্যাঁ, তাহলে মনে রাখবো, মেহের চাঁদ এই ছিল প্রথম কিন্তু প্রধানমন্ত্রী। তাহলে দেখ, হ্যাঁ, আর হরি সিং তো রাজা ছিল। তারপর যখন 1947 সালের ভাগাভাগি হয়, তারপরে এই পোস্টটাকে প্রধানমন্ত্রী পোস্ট করে দিয়েছিল। এই পোস্টটা, প্রধানমন্ত্রী পোস্টটা 1965 সালে হেঁটে যায়, মুখ্যমন্ত্রী পোস্ট হয়। তারপরে তো 370 ধারা আরো অনেক স্পেশাল দেওয়া হয়। হ্যাঁ, আবার 2019 সালে, 2019 সালে 31শে ডিসেম্বর এটা আবার অক্টোবর হেঁটে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আবার এখন জম্মু কাশ্মীর কি, আচ্ছা জম্মু কাশ্মীর কি এখন রাজ্য না কেন্দ্রশাসিত অঞ্চল বলো? জম্মু কাশ্মীর কি এখন হচ্ছে ইউনিয়ন টেরিটরি। হ্যাঁ, কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু কাশ্মীর হচ্ছে এখন ইউনিয়ন টেরিটরি, এটা মনে রাখবো। না, হরি সিং প্রধানমন্ত্রী নয়, রাজা। আর প্রধানমন্ত্রী বললে এই মেহের চাঁদ মনে রাখতে হবে, ঠিক আছে? আর এখানে তাহলে সঠিক উত্তর হবে ওমর আব্দুল্লাহ। এটাও মনে রাখতে হবে বারবার। আচ্ছা, ওমর আব্দুল্লাহ তার দলের নাম কি বলতে হবে? ওমর আব্দুল্লাহর দলের নাম কি? বলো, ওমর আব্দুল্লাহর দলের নাম কি? মানে কোন পার্টি থেকে? আহ, বলো বলো বলো। ওমর আব্দুল্লাহ কোন পার্টি থেকে? বলো। ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড হচ্ছে কংগ্রেস, এই দুটোর যৌথ এবারে ভোটে প্রথমবার জয় করেছে ওমর আব্দুল্লাহ। ঠিক আছে, এগুলো এখান থেকে মনে রাখতে হবে কিন্তু। ক্যাশ ফ্রি পেমেন্টস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছে? আচ্ছা, ছবি দেখি বুঝতে পারছো যে ক্যাশ ফ্রি পেমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে? বলে দাও সঠিক উত্তর কি? ক্যাশ ফ্রি পেমেন্টের প্রথম যে ছবি দেখে বুঝতে পারছো সঠিক উত্তর কি হবে? তাহলে ক্যাশ ফ্রি পেমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছে? না, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে রাজকুমার রাও। তাহলে মনে রাখবো, ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেখো আগের দিন আমি লিখিয়ে দিয়েছি। হ্যাঁ, অনেকগুলো লিস্ট দিয়ে দিয়েছি যেগুলো আর কি স্ট্যাটিক হিসাবে আছে, না হলে তো বললাম যে এক একজন প্রচুর জায়গা থেকে আছে। হ্যাঁ, এবার তোমাকে পড়তে হবে, কারণ সালমান খান তুমি একটা জানলে দেখে গেল সালমান খান শাহরুখ খানের গাদা গাদা জায়গায় আছে, অমিতাভ বচ্চন। হুম। সিলিনিক্স হলো ভারত এবং কোন দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া? সেসেলস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মরিস। বলতে হবে সঠিক উত্তর কি? বলতে হবে সঠিক উত্তর কি? সিলিনিক্স হলো ভারত এবং কোন দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক। বাহ, ভেরি গুড, সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। দেখো, মহড়া গুলো আগের দিন আমি অনেক লিখিয়ে দিয়েছি যে কোন দেশের সঙ্গে কি মহড়া হয়েছে। হ্যাঁ, তো এগুলো পুরোটা জানতে হবে। তারপরও দেখবে এক্সট্রা অনেক কিছু পেয়ে যাবে। তো যখন এক্সট্রা গুলো পাবো, যেগুলো পুরোটা পড়েছি, তখন সেখানে অ্যাড করতে করতে যাব। হ্যাঁ, পুরোটা পড়েছি সেখানে অ্যাড করতে করতে যাব। বলে দেবো, ইগাস বাগওয়াল কোন রাজ্যের একটি ঐতিহাসিক লোক উৎসব? হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছ যে ইগাস বাগওয়াল কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোক উৎসব? এই রাজ্যের যে ফোক কালচার গুলো আছে,
এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো এত গভীর থেকে দিয়ে যায় যে এইগুলোকে তোমাকে দিয়ে আটকে দেবে। হ্যাঁ, এই যে ফোক কালচার আছে, ফোক ড্যান্স আছে, ড্যান্স দিলে সবাই পারবে, কিন্তু যেগুলো ফোক ড্যান্স, হ্যাঁ, কারণ এতগুলো রাজ্য আছে তার আবার নিজস্ব ড্যান্স আছে। হ্যাঁ, লোকনৃত্য যেটা বলে, মানে সেখানকার মানুষদের এই যেমন ফোক কালচার, তো এইগুলো কিন্তু আটকে দেওয়ার জায়গা প্রচুর আছে। তো এইগুলো থেকে যদি রেহাই পেতে যাও, যদি মনে করো যে আমি এগুলো জানতেই হবে, আমি যেমন করে হোক জানবো, তো একটা একটা করে গুগলে সার্চ করতে হবে। হ্যাঁ, ধরো মনে হলো তোমার ঝাড়খণ্ডে কি কি আছে দেখবো, তো ঝাড়খণ্ড লিখে সার্চ করে দাও যে সেখানকার ফোক কালচার কি আছে, ফোক ড্যান্স কি আছে, নিয়ে পুরোটা তৈরি করো নোট। হ্যাঁ, নিজের হ্যান্ডমেড তৈরি করো আর বাজারে বিক্রি করো। তো সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। হ্যাঁ, ইগাস বাগওয়ালা হচ্ছে ঐতিহ্যবাহী লোক উৎসব। প্রচুর সময় লাগবে, অবশ্যই সময় সাপেক্ষ। 2024 সালে সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট মহিলাদের একক শিরোপা কে জিতেছিল? হ্যাঁ, অবশ্যই কোশ্চেন বিশাল ইম্পর্টেন্ট, বলতে হবে সঠিক উত্তর কি। মালবিকা বানসুদ, সাইনা নেহওয়াল, হেমন্তকে জিজ্ঞাসা করুন নয়। হ্যাঁ, বল এখানে কি ছিল, কি ছিল এখানে বলো। কি ছিল ওখানে? সঠিক উত্তর হবে অপশন ডি। মনে রাখো, পিভি সিন্ধু, সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন। আচ্ছা, পিভি সিন্ধু পরে যে অলিম্পিক হলো সেখানে কি ভূমিকা পালন করেছিল বলো। বলো, পিভি সিন্ধু এবার যে অলিম্পিক হলো সেখানে কি ভূমিকা পালন করেছিল, আগের দিন বলেছি, লিখিয়ে দিয়েছি। টপিক ওয়াইজ পড়লে দেখবে পরবর্তী গেলে সব। হ্যাঁ, এবারে ছিল ফ্ল্যাগ বিয়ারার, ওপেনিং সেরিমনির ফ্ল্যাগ বিয়ারার। পরে দেখো, ডক্টর পদ্ম সুব্রমণিয়ম কোন ক্ষেত্রে পদ্মভূষণে ভূষিত হয়েছে? আচ্ছা, এর আগে তোমাকে জানতে হবে যে টোটাল কতজনকে পদ্মভূষণ দেওয়া হয়। টোটাল কতজনকে পদ্মভূষণ দেওয়া হয় তোমাকে সেগুলো অবশ্যই জানতে হবে, যে টোটাল কতজনকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে। 100, বলো টোটাল। 139 জনকে পদ্মভূষণ, পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়, পদ্মভূষণ নয়, 139 জনকে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়। আচ্ছা, তার মধ্যে পদ্ম বিভূষণ বলে কতজনকে দেওয়া হয়? পদ্ম বিভূষণ কতজন দেওয়া হয়? হ্যাঁ, পদ্ম বিভূষণ দেওয়া হয় 7 জনকে, পদ্ম বিভূষণ দেওয়া হয় 7 জনকে। আচ্ছা, পদ্মভূষণ কতজনকে দেওয়া হয়? পদ্মভূষণ দেওয়া হয় 19 জনকে। আর পদ্ম পুরস্কার মানে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় কতজনকে? পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় 113 জনকে। তাহলে এই নাম্বারটা মনে রাখতে হবে, টোটাল কতজনকে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়, পদ্ম বিভূষণ, পদ্মভূষণ আর হচ্ছে পদ্মশ্রী। এবার দেখো, এতগুলোর নাম তো মনে রাখা অবশ্যই কঠিন, এই 139 জনের নাম, এখানে যারা আছে সবাই বিখ্যাত। তাহলে পদ্ম বিভূষণ যারা পেয়েছে তাদের নাম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পদ্ম বিভূষণ গুলো, কারণ পদ্ম বিভূষণ গুলো, কারণ এখানে দেখো সংখ্যায় কম, 7 জন। হ্যাঁ, তাহলে লিখে রাখো পদ্ম বিভূষণ কারা পেয়েছে, লিখে রাখো নাগেশ্বর রেড্ডি, নাগেশ্বর রেড্ডি। লিখে রাখো একটা একটা করে, আমি বলে দিচ্ছি এই 7 জনের নাম। এক নম্বর হচ্ছে নাগেশ্বর রেড্ডি। আচ্ছা, বলতে পারবে এই নাগেশ্বর রেড্ডি কিসের সঙ্গে যুক্ত, কারণ কোন ক্ষেত্রে এটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, মেডিসিন। নাগেশ্বর রেড্ডি হচ্ছে মেডিসিন। বেশ, 2 নম্বর দিয়ে লেখো জগদীশ সিং কেহের। জগদীশ সিং, জগদীশ সিং কেহের। আচ্ছা বলো, জগদীশ সিং কেহের কিসের সঙ্গে যুক্ত? হ্যাঁ, জগদীশ সিং কেহের কিসের সঙ্গে যুক্ত বলো তো? পাবলিক অ্যাফেয়ার্স। হ্যাঁ, পাবলিক অ্যাফেয়ার্স। 3 নম্বর দিয়ে লেখো কুমুদিনী, কুমুদিনী
রজনীকান্ত, কুমুদিনী, কুমুদিনী, রজনীকান্ত, কুমুদিনী রজনীকান্ত। বলো কুমুদিনী রজনীকান্ত কিসের সঙ্গে যুক্ত? এ হচ্ছে 8। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর লেখো লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়ম। লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়ম, লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়ম, বলো তো কিসের সঙ্গে যুক্ত? এ হচ্ছে 8। লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়ম, এ হচ্ছে 8। 5 নম্বর দিয়ে লেখো বসুদেবন নায়ার। বসুদেবন নায়ার, বসুদেবন নায়ার, এ হচ্ছে লিটারেচার। হ্যাঁ, বসুদেবন নায়ার, লিটারেচার। 6 নম্বর দিয়ে লেখো সুজুকি, ওসামু সুজুকি। সেই সুজুকি গাড়ি আছে না, ওনাকে দেওয়া হয়েছিল। ওসামু সুজুকি, তাহলে এটা বলতে পারি আমরা। হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে বলতে পারি, ট্রেড বলতে পারি। আর 7 নম্বর দিয়ে লেখো সারদা সিনহা। আচ্ছা, ইনি আবার বিরাট বিখ্যাত, জানিস তো? এই সারদা সিনহা, বলতে পারবি কোথাকার? বলতে পারবি কোথাকার? এ 8। সারদা সিনহা কোথাকার বলতো? বিহার। আচ্ছা, এই বিখ্যাত কেন বলতো? বিখ্যাত কেন বলতো? হ্যাঁ, বিহারের ছট পূজার যে সংটা, সেটা এনার, ঠিক আছে? বিহারে তো ছট পুজো বিখ্যাত, তো সেখানে ছট পূজার যে সংটা, হ্যাঁ, সেটা হচ্ছে এর। সুতরাং এই সারদা সিনহার নামটা খুব বিখ্যাত। এই সুজুকি সবগুলি বিখ্যাত আর কি, মানে সবগুলির নাম তোমাকে মনে রাখতে হবে, যেহেতু 7 জন আছে। আচ্ছা, পদ্ম আরো যেগুলো পেয়েছে আর কি, মানে পদ্মশ্রী, একজন হচ্ছে অরিজিৎ সিং, যেহেতু তোমাদের সবাই চেনো, অরিজিৎ সিংকে দেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কার। আশ্বিন দেওয়া হয়েছে, আর আশ্বিনকে দেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কার। আর কেউ বলতে পারবে কিছু নাম, দু একটা যেগুলো ইম্পর্টেন্ট? হ্যাঁ, বলো। অরুন্ধতী, ওই যে এসবিআই চেয়ারম্যান মমতা শঙ্কর, অরুন্ধতী, এসবিআই প্রথম মহিলা, তাকেও দেওয়া হয়েছে পদ্মশ্রী। তাহলে অরিজিৎ সিং নাম অবশ্যই মনে রাখতে হবে, আর অশ্বিনীর নাম মনে রাখতে হবে, অরুন্ধতির নাম মনে রাখতে হবে। অনেকগুলি নাম আছে যেগুলো বিখ্যাত, কিন্তু এই 7টার নাম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নাগেশ্বর রেড্ডি মেডিসিন, জগদীশ সিং ক্যাহের, কুমুদিনী রজনীকান্ত, লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম, বসুদেবন নায়ার, ওসামু সুজুকি, আর হচ্ছে সারদা সিনহা। এই সারদা সিনহার নামটা মনে রাখতে হবে। বিহারে যে ছট পুজো, এই ছট পুজো এটা হচ্ছে ওর, গানটা হচ্ছে ওনার, ঠিক আছে? এখান থেকেই নাম মনে রাখতে হবে। তাহলে এবার বলো ডক্টর পদ্ম সুব্রমণিয়ম, তাহলে অ্যান্সার কি হবে? বলো উত্তর কি হবে তাহলে? হ্যাঁ, সঠিক উত্তর হবে অপশন সি, 8। অপশন সি 8 হবে, পদ্ম সুব্রমণিয়ম পদ্মভূষিত হয়েছে। তাহলে এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। বেশ। সম্প্রতি সোরস অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বলতে হবে। সঠিক উত্তর কি? অরবিন্দ, নন্দকিশোর সিং, বিভিআর সুব্রমণিয়ম, না উপরে কোনোটিই নয়? অরবিন্দ পানাগড়িয়া নাকি? সঠিক উত্তর হলো অরবিন্দ পানাগড়িয়া। মনে রাখতে হবে অর্থ কমিশন, বুঝতে পারছো? ফাইন্যান্স কমিশন কত বড় পোস্ট। হ্যাঁ, তাহলে এর চেয়ারম্যান হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া। দেশের প্রথম হিন্দি সাহিত্যের জাদুঘর। দেখো, আগের দিন আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস পড়েছিলাম, আজকে দেখো একটা হিন্দি সাহিত্যের জাদুঘর, বলতে হবে সঠিক উত্তর কি? ভোপাল মধ্যপ্রদেশ, দেরাদুন উত্তরাখণ্ড, বারাণসী উত্তরপ্রদেশ, না জয়পুর রাজস্থান? হ্যাঁ,
বলতে হবে সঠিক উত্তর কি হিন্দি সাহিত্যের জাদুঘর প্রথম। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, বারাণসী উত্তরপ্রদেশ। হ্যাঁ, এটা হচ্ছে সেই ছবিটা, হিন্দি সাহিত্যের জাদুঘর উদ্বোধন করা হয়েছে বারাণসী উত্তরপ্রদেশে। সর্ববৃহৎ আদিবাসী উৎসব মেদারাম যাত্রা, সর্ববৃহত্তম আদিবাসী উৎসব মেদারাম যাত্রা কোন রাজ্যে পালিত হয়? এই যে যেগুলো লোকাল আর কি, কোনো স্টেটের ফেস্টিভ্যাল, এই যে যেগুলো লোকাল ফেস্টিভ্যাল, লোকাল ড্যান্স, এগুলো কিন্তু মনে রাখা অনেক পড়তে হবে, প্রচুর পড়তে হবে, তবে কিন্তু কমন পাওয়া যাবে, এগুলো থেকে তোমার কিন্তু আটকে যেতে পারবে। সঠিক উত্তর এখানে হবে মেদারাম যাত্রা হবে মণিপুর। মেদারাম যাত্রা কি বলবো, সঠিক উত্তর হচ্ছে মণিপুর। পরে দেখো, রাজ্যে খাদ্য খাদ্য নিরাপত্তা সূচক SFSI 2024 কোন রাজ্য শীর্ষ ছিল? খাদ্য, ফুড সেফটি আর কি, ফুড সেফটি বলতে খাদ্যর মানের গুণ ভালো। এই ভিডিও কার চালু আছে, বন্ধ কর। বিশ্বাস, হ্যাঁ দেখতেই পাচ্ছিস কোন কোন রাজ্য আছে, একদম ছবি শুধু দিয়ে দিয়েছি ওই জন্য যাতে মনে থাকে। তাহলে কেরালা, তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, গুজরাট, নাগাল্যান্ড। সঠিক উত্তর হবে অপশন এ। হ্যাঁ, দেখ যেহেতু এই রাজ্যগুলো ছোট 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 ছোট, তাহলে কিন্তু এদের স্টেট ফুড সেফটি, ওই জন্য দেখ এগুলো কিন্তু প্রথম সারিতে আছে। আর যেগুলো বড় বড় সেগুলো কিন্তু প্রথম সারিতে থাকার চান্স খুবই কম, থাকবে না বলছি না, থাকার চান্স খুবই কম। সম্প্রতি ভারতে পূর্ব উপকূলের আঘাত হানা ঘূর্ণিঝড় ডানা, বলতে হবে ডানা। এই যে ঝড়ের নাম, বিভিন্ন ভাবে ঝড়ের নাম কিন্তু তোমাকে দেবে, ঝড়ের নাম জানতে হবে। আচ্ছা, আজকে আমি কয়েকগুলো ঝড়ের নাম লিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, পর 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 লিখে যাও যাও ঝড়ের নামগুলো, দেখবে আবার কোনো দিন। হ্যাঁ, যেটা লেখাচ্ছি সেটা 2024 সাল পর্যন্ত লিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 2024 সাল পর্যন্ত যা যা ঝড় হয়েছে লিখে রাখো। প্রথমে লিখে রাখো আসনা, লিখে রাখো আসনা। আচ্ছা, আসনা ঝড়টার নামকরণ দিচ্ছি, যে কারা নামকরণ করেছে আর কি, নাকি? আসনা ঝড়ের নামকরণ করেছে পাকিস্তান। আসনা ঝড় নামকরণ করেছে পাকিস্তান। তারপর লেখো রেমাল। এই কোশ্চেন দিয়ে তোমাকে আটকাতে পারবে। রেমাল, রেমাল হচ্ছে ওমান। তারপর লেখো মিচাং, মিচাং হচ্ছে মায়ানমার। তারপর লেখো মিধিলি, মিধিলি হচ্ছে মালদ্বীপ। তারপর হচ্ছে হামুন, দেখ তোর এগুলোর নামই শুনিস নি। হামুন হচ্ছে ইরান। যেগুলো ওয়েস্ট বেঙ্গলে পড়েছে সেগুলো কিন্তু নাম তোরা জানিস, বা ইন্ডিয়াতে পড়েছে। তারপর লেখ তেজ, তেজ হচ্ছে ভারত। তারপর লেখ বিপর্যয়, লেখ বাংলাদেশ। তারপর লেখ মোচা। আচ্ছা বলতো মোচাটা কোথায়? এটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে, মোচা মানে কোন দেশ নামকরণ করেছে মোচা, বলতে পারি মোচা? হ্যাঁ, মোচা হচ্ছে ইয়ামান, মোচা হচ্ছে ইয়ামান। আচ্ছা, আরো লিখে রাখ সিত্রাং, লিখে রাখ সিত্রাং। সিত্রাং হচ্ছে থাইল্যান্ড, থাইল্যান্ড। তারপরে অসনি, অসনি লেক শ্রীলঙ্কা। তারপর লেক জাওয়াদ, জাওয়াদ লেখো আরব, সৌদি আরব। তারপর লেখো জস। আচ্ছা বলতো জস কোথাকার, জস নামকরণ, এটাও নাকি জানবি? জস বলতে কোথাকার নামকরণ? জস হচ্ছে ওমান।
তারপরে নিসর্গ, নিসর্গ বল। নিসর্গ হচ্ছে বাংলাদেশ। তারপর লেখ আমফান, আমফান থাইল্যান্ড। তারপর লেখ আর ইম্পর্টেন্ট মধ্যে বুলবুল, বুলবুল ফণি, বুলবুল হচ্ছে পাকিস্তান। আর ফণি হচ্ছে বাংলাদেশ। আর যে সর্বোপরি বলেন ডানা, ডানা হচ্ছে কোথায়? ওমান, সরি কাতার। ডানা হচ্ছে কাতার। তাহলে এই নামগুলো মনে রাখবে। আসনা হচ্ছে পাকিস্তান, রেমাল হচ্ছে ওমান, মিচাং মায়ানমার, মিধিলি মালদ্বীপ, হামুন ইরান, তেজ ভারত, বিপর্যয় বাংলাদেশ, মোচা ইয়ামেন, চিত্রাং থাইল্যান্ড, অশনি শ্রীলঙ্কা, জাওয়াদ সৌদি আরব, জস ওমান, নিসর্গ বাংলাদেশ, আমফান থাইল্যান্ড, বুলবুল পাকিস্তান, ফণি বাংলাদেশ। আর যেটা কোশ্চেন আছে আমাদের, যে ডানা, ডানা হচ্ছে কাতার। ঠিক আছে, ডানা হচ্ছে সঠিক উত্তর হবে অপশন এ হচ্ছে কাতার। তাহলে প্রত্যেকদিন আমি 2, 3, 4, 5টা করে টপিক পড়িয়ে দেবো, দেখবে পরে যখন করবে স্ট্যাটিক দিকে সেখান থেকেই থাকবে। বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের CSIR প্রথম মহিলা পরিচালক কে হয়েছে? বলতে হবে সঠিক উত্তর কি, বলো। ঋতু করিধাল, চন্দ্রিমা সাহা, মঙ্গলামণি, এন কালাইসেলভি। সঠিক উত্তর হবে অপশন ডি, এন কালাইসেলভি। হ্যাঁ, বৈজ্ঞানিক শিল্প গবেষণা পরিষদের CSIR প্রথম মহিলা পরিচালক। প্রথম বলেছে তাই কিন্তু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। যেগুলি প্রথম, দেশে হোক রাজ্যে হোক পৃথিবীর হোক, সেইগুলি কিন্তু ইম্পর্টেন্ট। UNEP চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কারে কে সম্মানিত হয়েছে? মনীষা সিং, মাধব গাডগিল, চন্দ্রকান্ত সতীজা, না অলোক শুক্লা? বলতে হবে সঠিক উত্তর কি। চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, কোশ্চেন দেখে বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট। চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কারে কে সম্মানিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন 2, মাধব গাডগিল। সঠিক উত্তর হবে অপশন 2, মাধব গাডগিল। জুডিথ সুমিনোয়া তুলকা সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? দেখছো, বারবার বলছি। হ্যাঁ, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মহিলা। যেহেতু উমেন এম্পাওয়ারমেন্টের যুগে আছো, সুতরাং নাম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। জুডিথ সুমিনোয়া তুলুকা সম্প্রতি কোন দেশের মহিলা প্রধানমন্ত্রী হয়েছে? রুয়ান্ডা, উগান্ডা, কঙ্গো, না বুরুন্ডি? দেখ, এগুলো হচ্ছে হ্যাঁ আফ্রিকার দেশ। আফ্রিকার দেশের মহিলা প্রধানমন্ত্রীর নাম মনে রাখা অবশ্যই চাপের ব্যাপার, তবুও মনে রাখতে হবে যতটা পারা যায়। সঠিক উত্তর হবে অপশন সি, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। কঙ্গোর মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে জুডিথ সুমিনোয়া, সরি প্রধানমন্ত্রী হয়েছে জুডিথ সুমিনোয়া তুলুকা। ভারতের জিডিপিতে কোন রাজ্যের অবদান সবচেয়ে বেশি? এটাও বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের জিডিপিতে কোন রাজ্যের অবদান সবচেয়ে বেশি? কর্ণাটক, পাঞ্জাব, মহারাষ্ট্র, কেরালা? দেখ, যদি এখানে দু রকম কোশ্চেন আছে, যদি বলে কোন রাজ্যের জিডিপি সব থেকে হাই, বলতো উত্তর কি হবে তাহলে? যদি বলে কোন রাজ্যের জিডিপি সব থেকে বেশি, কোন রাজ্যের? তেলেঙ্গানা। ঠিক আছে, কোন রাজ্যের জিডিপি সে নিজস্ব আর কি, তেলেঙ্গানা। আর যদি বলে যে ভারতের মানে জিডিপিতে কাদের অবদান সবচেয়ে বেশি, তাহলে কিন্তু হবে মহারাষ্ট্র। হ্যাঁ, ভারতের জিডিপিতে অবদান বেশি হচ্ছে মহারাষ্ট্র। বলতে পারবি কত পার্সেন্টেজ আছে ভারতের জিডিপিতে? এর হচ্ছে 13.30। এগুলো মনে রাখতে হবে, একদম খুঁটি খুঁটি কোশ্চেন আসছে, তোমরা এই দেখতে পাচ্ছ যে কোন লেভেলের কোশ্চেন আসছে। জিডিপিতে
13.30 ভারতের জিডিপিতে মহারাষ্ট্রের অবদান হলো 30.30। বেশ। ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট বন্দর ভিজিনজাম বন্দর কোন রাজ্যে অবস্থিত? প্রথম, যেহেতু আবার দেখো, ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট বন্দর কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, গুজরাট বলতে হবে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন 2। সঠিক উত্তর অপশন 2 হবে, কেরালা প্রথম ট্রান্সশিপমেন্ট বন্দর। দেখো নাম লেখা আছে আদানি, মানে যত বন্দর নিয়েছে সব আমাদের আদানি গোষ্ঠী নিয়ে নিয়েছে। ইএসআইসি এর নতুন মহাপরিচালক হিসাবে, মহাপরিচালক মানে হচ্ছে এমডি, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্কিম বলতে হবে। সঠিক উত্তর কি? রাজেন্দ্র কুমার, অশোক কুমার সিং, রাজবিন্দর সিং ভাট্টি, অমৃত মোহন প্রসাদ। সঠিক উত্তর হবে অপশন বি, অশোক কুমার সিং। হ্যাঁ, ইএসআইসি এর প্রথম মহাপরিচালক হলো অশোক কুমার সিং। পরে দেখো, সম্প্রতি প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, দেখ কতটা কোশ্চেন ইম্পর্টেন্ট। প্রতিরক্ষার সচিব সঞ্জয় কুমার, রাজেশ কুমার সিং, পিভি সোমনাথন, উপরের কোনোটি নয় বলতে হবে। সঠিক উত্তর কি বলো? প্রতিরক্ষা সচিব হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছে? সঠিক উত্তর হবে অপশন বি, রাজেশ কুমার সিং। হ্যাঁ, রাজেশ কুমার সিং হচ্ছে প্রতিরক্ষা সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে। পরের দেখো, সম্প্রতি কোন সংস্থা আন্তর্জাতিক ঋণ প্রতিবেদনে 2024 প্রকাশ করে? হ্যাঁ, এবার আমাদেরকে যেগুলো কোশ্চেন জানতে হবে এখান থেকে, যে কোন সংস্থা কি পাবলিশ করে। আজকে আমি একটু লিখিয়ে দিচ্ছি এখান থেকে, হ্যাঁ লিখে রাখো। যারা সেন্ট্রাল পরীক্ষা দাও তাদের জন্য কিন্তু বিরাট ইম্পর্টেন্ট, লিখে রাখো যে কোন সংস্থা কি রিপোর্ট দেয়। প্রথমে লেখো ইউএনডি, লেখো ইউএনডিপি। ইউএনডিপি কি দিচ্ছে? হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। তারপর লেখো জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। দেখতে পাচ্ছিস কত ইম্পর্টেন্ট কোশ্চেন, জেন্ডার ইন ইকুয়ালিটি ইন্ডেক্স। তারপর লেখ, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে দিচ্ছি আর কি। এবার লেখ ওয়ার্ল্ড ব্যাংক। এই দুটো ইম্পর্টেন্ট এখান থেকে, ওয়ার্ল্ড ব্যাংক। আরো আছে আর কি, সেগুলো আর কি প্রচুর ডেপথে, সব লেখাচ্ছি না আমি। হ্যাঁ, পরে আবার লেখাবো যখন দেখবো আরো গভীর আসছে। লেখ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। তারপরে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট। তার থেকে ইম্পর্টেন্ট ডুইং বিজনেস রিপোর্ট, তো নিশ্চয়ই সবাই দেখেছি সেটা। ডুইং বিজনেস রিপোর্ট, আর কি বললাম, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট। এগুলো কিন্তু সব পরীক্ষার জন্যই হয়ে যাবে। হ্যাঁ, শুধু গ্রুপ সি নয়, গ্রুপ সি অত ডেপ থেকে থাকবে না হয়তো, কিন্তু তোরা যখন পড়ছিস দেখ, একটা পরীক্ষা টার্গেট নয়, যে চাকরি একটা টার্গেট। হ্যাঁ, যে কিছু একটা পেতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স যা এসেছে এনটিপিসি দেখে বুঝতে পারছিস যে কোন লেভেলে পড়তে হবে। তারপর লেখ আইএমএফ, আইএমএফ। লেখ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। তারপর লেখ ফিসকাল মনিটর, ফিসকাল মনিটর। তারপরে গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট, গ্লোবাল ফাইন্যান্সিয়াল
স্টেবিলিটি রিপোর্ট, তারপর লেখ WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। যাবে না নাকি রে ভাই? এটাকে মুছে দিচ্ছি, লেখা হচ্ছে সবার। না হলে আবার রেকর্ডিং দেখে নিস। WTO, like World Trade Report, Trade Report, like Trade Policy Review, তারপর like WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, লাইক ওয়ার্ল্ড হেলথ রিপোর্ট। তাকে এটা লেখা দরকার নাই, যেহেতু বুঝতে পারছিস হেলথের যেগুলো আর কি আছে কিন্তু আমরা বুঝতে পারি না যে এখান থেকে আসবে, সেগুলো আর কি লিখে রাখ। WHO লেখা দরকার নেই, হেলথ রিপোর্ট মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেবে, এটা বুঝতে পারছিস। আর বলছি দাঁড়া, আচ্ছা UNODC, ইউনাইটেড UNODC মানে ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম, দেখ ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট। নাহলে এটা লিখি, এটা যদি না লেখায় এটা মানে যখন আসবে পরে ভাববি যে হেলথের কিছু হয়তো। হ্যাঁ, কারণ এটা জানিস না, ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট, ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট। তারপর ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ক্রাইম রিপোর্ট, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ক্রাইম রিপোর্ট। আর দু একটা লিখে রাখ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এআই। এআই মানে কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এখানে গ্লোবাল হিউম্যান রাইট রিপোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার্ট দিবি গ্লোবাল হিউম্যান রাইট রিপোর্ট। ঠিক আছে, এই অবধি থাকলো, প্রচুর আছে, শেষ নাই, তবু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখিয়ে দিলাম। বেশ, যে কোশ্চেন ছিল, এবার ব্যাক টু দ্য কোশ্চেন, যে আন্তর্জাতিক ঋণ, বলো উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঋণ প্রতিবেদন। কি হবে বলো তো? জানি তোর ভুল করবি যে, আরে দেখ, আমরা কি এক্সপিরিয়েন্স কিন্তু মানে জানি যে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আছে, কোথায় আটকাবে না যাবে। হ্যাঁ, এই দেখ উত্তর হবে এখানে বিশ্ব ব্যাংক হবে। হ্যাঁ, আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন মানে ইন্টারন্যাশনাল ডেবিট রিপোর্ট, ঋণ প্রতিবেদন। যারা এনটিপিসি টায়ার ট্যুর দিবি, হুম, এইসব কোশ্চেন জন্য আশা করতে পারিস। এইরকম লেভেলে করতে হবে, যারা সিএইচএসএল দিবি, পরবর্তীকালে সিজিএল দিবি, কারেন্ট অ্যাফেয়ার্স এই লেভেলের করতে হবে, তবে কিন্তু পাস করবি। আমি দেখবি একটা এমটিএস এর আগে একটা বই, একটা পিডিএফ দিয়েছিলাম, কত পাতার জন্য, 70 পাতা না 71 পাতা। ওই পিডিএফটা দেখবি, যা দিয়েছিলাম ভাই, হ্যাঁ একদম পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এর সর্বনাশ করে দিয়েছিলাম, মানে যা তা আছে। হ্যাঁ, ওটা তো যেহেতু অনেকটা দিন হয়ে গেল, 1-1.5 বছর হয়ে গেল, তো ওইটা অতটা আর কাজে লাগবে না, স্ট্যাটিক গুলো কাজে লাগবে ওটা থেকে। কিন্তু দেখ পরের কোশ্চেন, কোন দেশ তার দ্বৈত কর পরিহার চুক্তির অধীনে ভারতের সর্বাধিক পছন্দের জাতি MFN? MFN ফুল ফর্ম কি বলতো? মোস্ট ফেভারিট নেশন। মোস্ট ফেভারিট নেশন মানে কি বলতো? কোন একটা আহ, দেশ অন্য একটা দেশকে মোস্ট ফেভারিট নেশন মানে তাকে অনেক রকম সুযোগ সুবিধা দেয়। হ্যাঁ, সেটা বলেছে কোন দেশ বাতিল করেছে কাকে, তাতে করতে হবে সুইজারল্যান্ড। হ্যাঁ, সুইজারল্যান্ড। মিথাইল কাভেলা
সাভিলি কোন দেশের নতুন রাষ্ট্রপতি? বলো উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে 2, কাজাখস্তান। হ্যাঁ, মিখাইল কাভেলশেভিলি হচ্ছে কাজাখস্তানের নতুন রাষ্ট্রপতি। পরের দেখ, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, বলতে হবে সৈয়দ মুস্তাক আলী ট্রফি কে জিতেছে? সৈয়দ মুস্তাক আলী ট্রফি। আচ্ছা, যে জিকে একটা বই বলছি বার করছি, তো ওখানে ভাবছি কারেন্ট অ্যাফেয়ার্সটা ইনক্লুড করে দেবো, 2024 থেকে যতগুলো ক্লাস হয়েছে। তো এই বিষয়ে আমাকে পরবর্তীকালে একটু হেল্প করিস। অঙ্কিতা, রিঙ্কু, আহ আরো যারা রয়েছে যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়িস, আমি কি করবো বলতো সহদেব, মানে কোশ্চেন গুলো সব আছে। তোদেরকে আমি কোশ্চেন গুলো পাঠিয়ে দেবো, তোর অ্যান্সার গুলো করে দিস। হ্যাঁ, আমি রিভিউ করে চেক করে দেবো যে ঠিকঠাক হয়েছে কিনা। ঠিক আছে? যেহেতু কম সময়ের মধ্যে বার করতে হবে, তো ওখান থেকে জাস্ট তুলে দেবো। হ্যাঁ, আমি দিয়ে তোদেরকে পাঠিয়ে দেবো, তোরা অ্যান্সার গুলো করে দিস। 2024 থেকে যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস আছে, 24 আর এই 25 পর্যন্ত, তোমাদের এটা একটু আমাকে সাহায্য করে দেবে। তাহলে ওই বই যেটা বেরোবে বলছো, বইয়ের সঙ্গে আমি কি বলতো ওটা অ্যাড করে দিতে পারবো। হুম, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পেয়ে যাবে একসঙ্গে, জিকে পাশাপাশি। সঠিক উত্তর হবে অপশন 1, মুম্বাই। সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে মুম্বাই। পরের কোশ্চেন, 60 বছর বা তার বেশি বয়সের বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য কোন রাজ্য সরকার সঞ্জীবনী যোজনা চালু করেছে? যেহেতু 2024 সালে কারেন্ট অ্যাফেয়ার্স করছি আমরা, হ্যাঁ, সঞ্জীবনী দেখ 2025 সালে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা অলরেডি দেওয়া আছে, এনটিপিসি আমি করিয়ে দিয়েছি, আবার করাবো। হ্যাঁ, 2024 সালের আহ, ছবি থেকে বুঝতে পারছিস দিল্লি। হ্যাঁ, এই কোশ্চেনটা হয়তো এখন আর অতটা ইম্পর্টেন্ট নয়, যেহেতু এই সরকার আর নেই। কিন্তু যোজনা যখন চালু হয়ে গেছে, তো যোজনা থাকবেই থাকবে। হ্যাঁ, বন্ধ করতে পারবে না। সব পরে দেখ, কোন দেশ বিশ্বের প্রথম 6G, দেখ আমরা ভাবছিলাম 5G মানে বিরাট ব্যাপার। দেখ, আজ থেকে 2 বছর আগে যখন 5G বলে আসছিল, তখন মনে হচ্ছিল 5G মানে বিশাল। আচ্ছা, তোরা কিছু বুঝতে পারছিস বাড়িতে বসে যে ফোনে যে 4G 5Gর মধ্যে বিরাট কিছু পার্থক্য, মানে ফোনের স্পিডে পার্থক্য রয়েছে বিশাল কিছু। শুধু টাকার পার্থক্য নাকি? হম, দেখ কত বুদ্ধি, দেখ বলে দিল 5G আনলিমিটেড। আচ্ছা, প্রতিদিন যদি 1.5 GB করে নেট মারিস, সেখানে ক টাকা লাগে রে? আহ একটু ব্যাপারটা, প্রতিদিন যদি 1.5 GB নেট মারলে কত টাকা লাগে? জিওর 249 টাকা নাকি 249, 299, 1.5 GB, 1.5 GB 299। আর আনলিমিটেড 5G ক টাকা? আনলিমিটেড 5G হচ্ছে 349 টাকা। দেখ, তো আনলিমিটেড বললেও তুই যদি গড়ে দেখিস, যারা বেশিরভাগ মানুষ যাদের ধর দোকান টোকান আছে, কোনো কাজ করে, তারা ঠিক আছে। মানে 90% মানুষ কিন্তু 1.5 GB কিন্তু পুরোপুরি শেষ করতে পারবি না, বা হার্ডলি 2 GB, তাও প্রতিদিন পারবি না। কিন্তু তুই দেখছিস আনলিমিটেড, তাই তুই ভাবলি যে আনলিমিটেড মানে ভাই আমি ওই 349 টাকাটাই মারবো আনলিমিটেড। হ্যাঁ, আমাকে তো একজন স্টুডেন্ট শুনিয়েও গেল, স্যার আপনি আনলিমিটেড মারেন না? হ্যাঁ, আমি বললাম না, আমি 1 GB করে মারি। স্যার আমি তো কন্যাশ্রী না কি বলো টাকা তুলে 1 বছরের জন্য আনলিমিটেড মেরে নিয়েছি, আপনি এখনো পর্যন্ত আনলিমিটেড। দেখ, আনলিমিটেড আমার তো লাগে না, কারণ ওয়াইফাই সব জায়গায় আছে। তো ফালতু ওই টাকা দিয়ে আমি 1 GB করেই মারি, কারণ সব সেন্টারই বাড়িতেও ওয়াইফাই। সুতরাং এত টাকার ব্যাপার। দেখ, হ্যাঁ, আবার দেখ 6G আসছে, 5G থেকে 6G কনভার্ট হচ্ছে আস্তে আস্তে, এবার ইন্ডিয়াতেও দেখা যাবে 6G। সঠিক উত্তর কি হবে বলতো? জাপান। জাপান হবে 6G। মানে নামগুলোই পাল্টে গেছে। আরে এখনো পর্যন্ত গ্রামের দিকে 4G কানেকশন খোলে না নাকি? 5G তো দূরের কথা, 4G নেট চলে না সন্ধ্যের পর থেকে, আবার 5G। হ্যাঁ, ওইসব মানুষকে বুঝিয়ে দেখ, যে বড় বড় শহরগুলোতে থাকবে তাদের বেশি টাকা নাও, যাদের কানেকশন খুলছে না তাদের টাকা টাকা তো একই নাকি? বল, টাকা পয়সা কি কম আছে? যেখানে সার্ভিস ভালো সেখানে টাকা ভালো নিল, যেখানে সার্ভিস কম সেখানে টাকা তো কম নেই। আছে।
হ্যাঁ, 4G থাকবে দিকে 4G 5G এক, আর 4G নেটই হলে না। কোন ভারতীয় খেলোয়াড় 2024 সালে মহিলা বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? এল শ্রুতি, আমি কামিনী, চিত্রা মাগিমাইরাজ না বিদ্যা পিল্লাই? বলতে হবে সঠিক উত্তর কি। মহিলা বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ। দেখ, পুরুষ এতদিন পড়েছিস, পুরুষ বললেই পঙ্কজের নাম হয়, কিন্তু পঙ্কজ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সঠিক উত্তর হবে এটা অপশন এ, এল শ্রুতি। হ্যাঁ, এল শ্রুতি হচ্ছে মহিলা বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে 2024 সালে। কোন দেশ ফিফথ বেলি জিন কিং কাপ শিরোপা জিতেছে? বেলি বিন জিন, এটা লেখা আছে বেলি জিন কিং কাপ। বলতে হবে সঠিক উত্তর কি। স্পেন, ইতালি, স্লোভাকিয়া, ফ্রান্স? স্পেন, ইতালি, স্লোভাকিয়া, ফ্রান্স। সঠিক উত্তর হবে অপশন বি, ইতালি, তাই তো। বেলি জিন কিং কাপ জিতেছে ইতালি। পরে দেখো, কোন দেশ 2024 সালে নবম মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ জিতেছে? দেখতেই পাচ্ছ ব্লু, ব্লু মানে হচ্ছে আমাদের মেন ইন ব্লু নয়, এখন ওমেন ইন ব্লু হচ্ছে ইন্ডিয়া। ভারত হারিয়েছে কাকে না চীনকে হারিয়েছে। হ্যাঁ, হারিয়েছে কাকে না চীনকে হারিয়েছে হকি জুনিয়র এশিয়া কাপ। পরে দেখো, জিআই ট্যাগ পাও, এই জিআই ট্যাগ ভাই, এরও একদিন লিস্ট একটা তোমাদেরকে লিখিয়ে দেবো পুরোপুরি, একটা মোটামুটি কি একটা হাতে কাছে থাকলেও দেখ কোশ্চেনও তো শেষ নাই, তো সেটা থেকে অনেক পাওয়া যায়। লাঞ্জিয়া সৌর চিত্রকর্ম, এই দেখ এটা হচ্ছে ছবি। বলতে হবে কোন রাজ্যের জিআই ট্যাগ। সঠিক উত্তর হবে অপশন এ, উড়িষ্যা। হ্যাঁ, লাঞ্জিয়া সৌর চিত্রকর্ম হচ্ছে উড়িষ্যা। কোন রাজ্য লামলাই উৎসব, লামাই উৎসব নয় কিন্তু লামলাই উৎসব উৎসব উদযাপন করা হয়েছে? বলতে হবে সঠিক উত্তর কি, লামলাই উৎসব। সিকিম, মণিপুর, নাগাল্যান্ড না আসাম? লামলাই উৎসব, লামলাই উৎসব। সঠিক উত্তর হচ্ছে মণিপুর। হ্যাঁ, লামলাই উৎসব হচ্ছে মণিপুরের উৎসব। পরে দেখো, কোন রাজ্য সরকার সম্প্রতি শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি প্রচারের জন্য উর্জবীর প্রকল্প চালু করেছে? উর্জবীর প্রকল্প চালু করেছে অন্ধ্রপ্রদেশ, কেরালা, হরিয়ানা না উত্তরপ্রদেশ? বলতে হবে সঠিক উত্তর কি। দেখ, এগুলো সব তোদের কাছে নতুন নতুন কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ হচ্ছে উর্জবীর প্রকল্প চালু করেছে। আইএমএফ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি সূচক 2024 ভারত কোন স্থান অর্জন করেছে? আইএমএফ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? বলতে হবে সঠিক উত্তর কি। 65, 67, 72 না 80? সঠিক উত্তর হবে অপশন সি, 72। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভারত 72। দলাই লামার সিক্রেট টু হ্যাপিনেস, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, সিক্রেট টু হ্যাপিনেস বইটি কার লেখা? দেখতেই পাচ্ছিস। হ্যাঁ, লেখকের নামও দেখতে পাচ্ছি আশা করছি। নারায়ণ মূর্তি, তেনজিন গেইচি থেতাং, দীনেশ সাহারা, শশী থারুর? সঠিক উত্তর হচ্ছে দীনেশ সাহারা। নাম মনে রাখবে কিন্তু, দলাই লামার সিক্রেট টু হ্যাপিনেস। এটা এখনই করলি। 82 গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2025 সেরা পরিচালক মোশন পিকচার বিভাগে মনোনীত প্রথম ভারতীয় পরিচালক কে? পরিচালকের নাম বলেছে। এইগুলো ছবিগুলো যারা আর কি জিতেছে তাদের নাম। সঠিক উত্তর হবে অপশন বি, পায়েল কাপারিয়া। পায়েল কাপারিয়া। পর দেখ, জীবনযাত্রা খরচ প্রতিবেদন অনুসারে ভারতের কোন শহরটি সবচেয়ে ব্যয়বহুল স্থান? বেঙ্গালুরু, গুরুগ্রাম, মুম্বাই, হায়দ্রাবাদ? বলো দেখি উত্তর কি হতে পারে সবচেয়ে ব্যয়বহুল। সত্যি প্রচুর খরচ। সঠিক উত্তর হচ্ছে মুম্বাই।
একটু ব্যাপারটা বলি। এই কদিন আগে তো জানিস যে ব্যাঙ্গালোর গেছিলাম। হুম। কিছুদিন আগে, 2-3 মাস হবে। তো আমাদের দেখবি যখন টোটো যাবি, মানে 10 টাকা জানি যে রেট, হয়তো একা গেলে বা 20 টাকা হতে পারে, হার্ডলি 30-40 টাকা হতে পারে। ব্যাঙ্গালোর যাবি যখন, অটো আছে, টোটো সেভাবে নাই, অটো আছে, অটোতে চাপলেই হচ্ছে 200 টাকা। যে বললো, দাদা কত কিলোমিটার যেতে পাবো? কত কিলোমিটার মানে হার্ডলি তুই যেতে পারবি 7-8 কিলোমিটার। এটা হচ্ছে 200 টাকা, মানে আমাদের যেটা 10 থেকে 20 টাকা, এখানে হচ্ছে সেটা 200 টাকা। তারপরে দেখবি যে ইনজেকশন গুলো দেয়। ধর কারো শরীর খারাপ, হয়তো ডাক্তার বলেছে যে পরপর 7টা ইনজেকশন নিতে হবে, তুই কাউকে ঠিক করলি যে ইনজেকশন দিয়ে যেতে হবে, দিয়ে যায় না অনেকে বাড়িতে। ক টাকা করে ইনজেকশন নাই বল? কত করে নাই? ধর বাড়িতে যে ইনজেকশন দিয়ে যায় আর কি, ডাক্তার নয়, এমনি ইনজেকশন যেটা দিয়ে যায় না, ডাক্তার নয় কিন্তু বারবার বলছি, মানে ধর কাউকে বললে ইনজেকশন দিয়ে যেতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস রিঙ্কু, 20 টাকা থেকে 30 টাকা নেয়। হ্যাঁ, 20 টাকা থেকে 30 টাকা নেয়। আমাদের এদিকে নেয়, জানি না তোদের কত টাকা নেয়। ব্যাঙ্গালোরে যেখানে ছিলাম সেখানে ওই ইনজেকশন বাড়ি দিয়ে দিয়ে যাবে, রেট হচ্ছে 1100 টাকা এক একটা ইনজেকশন, শুধুমাত্র পুশ করে দিয়ে যাবে, নট ডক্টর, নার্স বা আদার্স যারা থাকে আর কি, ইনজেকশন পুশ করে যাবে, 1100 টাকা নেবে। দাম কত ইনজেকশনের দাম? 200 টাকা হচ্ছে, ইনজেকশনটার দাম 200 টাকা। দাম হচ্ছে 200 টাকা, আর ইনজেক্ট করতে লাগবে 1100 টাকা। দেখ, মেডিসিনটার দামটা তো বিশাল কিছু ফারাক হবে না, কারণ সরকারি মেডিসিন থাকে অনেক, সেগুলো তো দাম দাম একই থাকবে সব জায়গায়। কিন্তু এই ইনজেক্ট করতে 1100 টাকা, ওই জন্য হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল, প্রচুর খরচ। মানে তুই ওখানে ইনকাম করবি, এখানে খরচ করলে তুই বড় লোক। তুই যদি ভাবিস যে আমি এখানে ইনকাম করে ওখানে খরচ করব, তাহলে তুই হচ্ছে সব থেকে গরিব। কারণ এখানে দেখ, হার্ডলি একটা চাকরির মাইনে কত? নর্মালি 35-40 হাজার টাকা। তুই যদি ভাবিস যে এই টাকা ইনকাম করে ওখানে আমি ফোটাবো টাকাটা, তাহলে কিন্তু তুই বিরাট গরিব, মানে ওখানে যে রিক্সা চালায় তার থেকেও গরিব। আর ওখানে যে টাকাটা ইনকাম করবি এক মাসে, তুই যদি রিক্সা চালিয়েও ইনকাম করিস, এখানে যদি খরচ করিস, তাহলে হচ্ছে তুই বড় লোক। বোঝাতে পারলাম? এই হচ্ছে ব্যয়বহুল, সবেতেই খরচ। সবাই ইনকাম করছে, ভাবিস না যে দেখ যে অটোওয়ালা সেও দেখ 200 টাকা নিচ্ছে, কারণ তাকেও কেউ ফুড়ে যাবে, তাকেও কেউ ইনজেক্ট করবে, তাকেও দিতে হবে 1100 টাকা, তাই তো? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। দেখ, থাকার জায়গাটা এখন অনেকটা কম হয়েছে ব্যাঙ্গালোরে। কেন বলতো? কারণ এখানকার মানুষ ওখানে জানে যে বহুদিন থাকতে হয়। হ্যাঁ, কম্পিটিশন একটা আশেপাশে, ওই জন্য থাকার জায়গাটা একটু হলেও কম পাবি। কিন্তু এই যে বাদ বাকি ওখানকার যেটা আর কি, জনজীবনের যেটা আর কি, সেইটা কিন্তু কম পাবি না, সেটা কিন্তু এরকম রেট চলবে। মানে বলছিল যে একটা লোক এখানে ছিল আর কি 6 মাস না কতদিন, মানে শুধুমাত্র থাকার জন্য ওখানে দিয়ে এসছে 1.5 থেকে 2 লাখ টাকা, মানে বাড়ি ভাড়া আর কি। এরকম ব্যাপার। ডেজার্ট নাইট মহড়ায় কোন দেশ অংশগ্রহণ করেছিল? ভারত, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত। উপরের সবগুলো বলতে হবে, সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলি। ডেজার্ট নাইট ভারত, ফ্রান্স, সংযুক্ত আরব, সবগুলি আছে। দেখ, 2025 সালে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত যাওয়া 38তম জাতীয় গেমস, ন্যাশনাল গেমস, বলো থিম কি আছে? বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হবে মৌলি। নাম কিন্তু মনে রাখতে হবে, মৌলি। পরে দেখো, প্রবাসী ভারতীয় দিবস, বলো। এতদিন পড়ছিলাম প্রবাসী ভারতীয় দিবস, এখন পড়ছি থিম কি আছে। দেখ, ভারতের উন্নত করতে যারা ভারতের লোক বিদেশে থাকে, তাদেরও কিন্তু জানিস অবদান প্রচুর। হ্যাঁ, আমরা ভাবি যে সে বাইরে আছে, টাকা ইনকাম করছে, তো আমার কি হচ্ছে? যারা বাইরে থেকে টাকা ইনকাম করছে, ইন্ডিয়ান লোক, তাদের জন্য ভারতের
ডেভেলপমেন্ট প্রচুর, কারণ তারা যে টাকা ইনকাম করছে সেটা তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছে, তারা বাড়িতে পাঠাচ্ছে টাকা, সেখানে কিন্তু ভারতে প্রচুর টাকা আয় হয়, জানিস তো। মানে বাংলাদেশের যেটুকুই আর কি অর্থনৈতিক উন্নতি আছে, যেটুকুই আছে, কিছুই নাই, তাই যেটুকু আছে সেটা কিন্তু এই প্রবাসীদের জন্য আছে, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু বিদেশে থাকে, জানিস তো, কাজ করে না, পুরো দেশে, পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে। ওরা তো ওখান থেকে প্রচুর টাকা ধর বাড়িতে পাঠায়। হ্যাঁ, সেখান থেকে কিন্তু ওদের যেটুকুই আছে সেটা কিন্তু প্রবাসীদের জন্য আছে। প্রবাসীরা যদি বাংলাদেশকে টাকা পাঠানো বন্ধ করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ একদম লুটিয়ে পড়ে যাবে। সঠিক উত্তর হবে অপশন এ, উন্নত ভারতের প্রবাসীদের অবদান। কোন দেশ মেট্রো নেটওয়ার্ক বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কে পরিণত হয়েছে বলতে হবে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে তৃতীয় বৃহত্তম বলেছে। সঠিক উত্তর হবে অপশন हमारा प्यारा ভারত, তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক পরিণত হয়েছে। তো মেট্রো যদি কলকাতা যাস, তুই বুঝতে পারবি যে কতটা বিরাট ব্যাপার। হুম, মানে এত কম টাকায় এত ভালো সার্ভিস, একবার চাপবি। তারপর যদি যাস কলকাতায়, আমি বলছি একদম পুরো ভাই মন ভরে যাবে, যে এত কম টাকায় এত ভালো সার্ভিস, মেট্রো মানে সাংঘাতিক ব্যাপার। পরে দেখ, ভারতের প্রথম জৈব মৎস্য ক্লাস্টার কোন রাজ্যে চালু করেছিল? জৈব মৎস্য ক্লাস্টার। বাহ, ভেরি গুড, সঠিক উত্তর হবে সিকিম। হ্যাঁ, জৈব মৎস্য ক্লাস্টার সিকিম চালু করেছে। সম্প্রতি ম্যাগাজন ডাক শিপবিয়াল কর্তৃক ভারতের নৌবাহিনীর কাছে হস্তান্তরিত ষষ্ঠ স্করপিন সাবমেরিন নাম কি? আইএনএস ভেলা, আইএনএস খান্দেরি, আইএনএস ভাগসির, আইএনএস কালভারি। সঠিক উত্তর বলতে হবে যে কি আছে। সঠিক উত্তর বলে দাও। কি উত্তর হলো রে? এ, তাই তো, ভাগসিস। সঠিক উত্তর হবে অপশন কি হবে? বি হবে না সি হবে না এ হবে? বলো, অনেক কিছুই অ্যান্সার পাচ্ছি। হ্যাঁ, অ্যান্সার শেষকালে ডি হয়ে যাচ্ছে, আইএনএস কালভারি। 74তম সিনিয়র জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ বলতে হবে কোন রাজ্যে হলো? বলো, সঠিক উত্তর কি হবে? বলো বলো বলো। সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। হ্যাঁ, গুজরাটে হচ্ছে ষষ্ঠ 74তম জাতীয় সিনিয়র বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। জানুয়ারি মাসে অনুষ্ঠিত প্রথম খো খো বিশ্বকাপ 2025 ম্যাসকট কি? দেখ, প্রথমে বললি যে কোথায় হবে, এখন আমার বলছে ম্যাসকট কি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তেজস এন্ড তারা। এই দেখ, তেজস আর হচ্ছে এই তারা, ম্যাসকট। পরে দেখো, কোন সংস্থা ফিউচার অফ জবস রিপোর্ট 2025 প্রকাশ করেছে? এই কি প্রকাশ করেছে? হ্যাঁ, এই ভাই বিরাট কোশ্চেন, এইগুলোকে আয়ত্ত করতে হবে, ওই যে লিখতে হবে খাতায় প্রচুর। লেখাবো একদিন, এনটিপিসি যখন আবার ক্লাস নিয়ে আসবো তুই এর জন্য, তখন এই ডেপথে গিয়ে লেখাবো। এখন যেহেতু হয়তো অনেকে হয়তো এত ডেপথে পড়তে চাইবি না, তোরা যদি ডেপথে পড়তে চাস আমি লেখাতে পারি, কারণ আমার মনে হয় যে শুধুমাত্র একটা পরীক্ষা টার্গেট নয়, যে সামনে যা আছে তাকেই টার্গেট করো। এক পড়ে যদি তুমি পড়ে নাও পুরোপুরি, তাহলে তো আর কিছু থাকলো না, সবটাই কভার হয়ে গেল। দেখতে পাচ্ছ অপশন এ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এগুলোকে নোট করে নেবে, এই যে এখানে দুটো এক্সট্রা পেলে, আগে একটা এক্সট্রা পেলে, সেগুলো কি যখন এক জায়গায় লিখেছো সেখানে নোট করতে করতে যাও এবার, মানে যত এক্সট্রা ইনফরমেশন পাচ্ছ তত এখানে যোগ করতে করতে যাও। কোন রাজ্য 5 বছর পর ফ্লামিঙ্গো উৎসব, ফ্লেমিঙ্গো উৎসব, বলো।
সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। সুইমিং উৎসব হবে অন্ধ্রপ্রদেশ। পরে দেখো, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছে? বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর হবে অপশন সি, বাহাদুর সিং সাগু। বাহাদুর সিং সাগু। পরের কোশ্চেন, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড ন্যালকো, ন্যালকোর চেয়ারম্যান। বলো, ন্যালকোর চেয়ারম্যান কে আছে? সঠিক উত্তর হবে অপশন এ, বিজেন্দ্র প্রতাপ সিং। হ্যাঁ, ন্যালকোর চেয়ারম্যান হচ্ছে বিজেন্দ্র প্রতাপ সিং। পরে দেখো, সোশ্যাল মিডিয়া ব্যান্ড, সোশ্যাল মিডিয়া ব্যান করলে কারা এরকম করে চুপটি করে বসে থাকে, ছেলেগুলো না মেয়েগুলো? যদি ব্যান্ড হয়ে যায় অরিজিনালি, তাহলে কারা এরকম করে ঘাপটি মেরে বসে থাকে বলো? বলো, দেখো ছবিতে বলে দিচ্ছে। না, বোধ বলিস না, বোধ বলিস না। কারা বসে থাকবে এরকম করে? দেখ বোধ কারা বলছে, দেখ আমার দিদিমণিরা বলছে বোধ, কিন্তু আমার দাদারা কিন্তু একবারও বলে নাই যে কোথাও বোধ। দেখ দিদিমণিরা আমাদের বলছে বোধ। তাহলে এখানে ছবিতে বলছে, দেখ গালে হাত দিয়ে বসে আছে, আমার কি হলো গো, নাকি কি বলছে, আমার কি হলো গো নাকি। আমার সব বন্ধ হয়ে গেল, ইনস্টাগ্রামে নাচানাচি বন্ধ হয়ে গেল, ফেসবুকে লাফানো বন্ধ হয়ে গেল। এটা কি যেন স্ন্যাপচ্যাট, স্ন্যাপচ্যাটে আমার, তোরা স্ন্যাপচ্যাটে কি করিস বলতো? স্ন্যাপচ্যাটে ভালো ছবি ওঠে নাকি? ফিল্টারটা বেশি ভালো আছে নাকি স্ন্যাপচ্যাটে? তাই স্ন্যাপচ্যাটে গান শোনে না কেউ, ফিল্টারে নাকি বলে যে খুব ভালো ছবি আছে। বয়েজরাই করবে, গেম খেলতে পারবে না? দেখ, সোশ্যাল মিডিয়া আর গেম কিন্তু আলাদা। তাহলে ওই দেখ হেসে গেল নিজেই। হুম। এখানে কিন্তু বলে নাই যে নেট, নেট বন্ধ বলে নাই, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়া হবে সঠিক উত্তর। এরকম করে আমি চাই বন্ধ হোক 30 দিনের জন্য, তোর গালে হাত দিয়ে বসে থাক চুপটি করে। পরে দেখ, নুপি লাল নুমিত উৎসব, বলতে হবে কোথাকার উৎসব। লুপি নান, এটা হচ্ছে মণিপুর। আজ দেখ মণিপুরে কত উৎসব পেয়ে গেলাম রে ভাই। হ্যাঁ, মণিপুরি উৎসব সব হচ্ছে নাকি। নুপিলাল হচ্ছে মণিপুরের উৎসব। পরে দেখো, কতজন ক্রীড়াবিদকে 2025 সালে খেল রত্ন পুরস্কার দিয়েছে? এ তো ভাই কারো পরীক্ষায় আসবেই আসবে। লেখা আছে মনু, গুকেশ, হরমনপ্রীত, প্রবীণ। সঠিক উত্তর হবে অপশন বি। মনে রাখবি কিন্তু, হ্যাঁ। দ্রোণাচার্য পুরস্কার আর্মান্ডো কোলকো, বল দেখি। আর্মান্ডো কোলকো কোন খেলার কোচ? জানিস তো খেলার কোচকে দেয়, বলতে হবে কোন খেলার কোচ। বুঝতে পারছিস কোশ্চেন ইম্পর্টেন্ট, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। সঠিক উত্তর হবে অপশন এ, ফুটবল। তাহলে ফুটবলের যে কোচ আর্মান্ডো কোলাকো, একে দেওয়া হয়েছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। সন্তোষ ট্রফি, জাতীয় ফুটবল, বল দেখি। সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? বাহ, ভেরি গুড।
ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ওখানে তো আমাদের একজন লোকাল ছেলে ছিল না, ওই এখানকার বাড়ি, কি নাম ছেলেটার? ছিল কি আদিবাসীদের ছেলে একজন, পুলিশে চাকরি দেওয়া হলো, সন্তোষ টপি। সঠিক উত্তর হবে অপশন এ, পশ্চিমবঙ্গ। কি নাম রে? রবি, হ্যাঁ। রবি, রবি হাঁসদা। রবি হাঁসদা বাড়ি কোথায়? এই তো এই ভাতার বলক না, এদিকে বাড়ি না? কোথায় বাড়ি রে রবি হাঁসদা? কোথায় বাড়ি রবি হাঁসদা? দেখ, ভুলে গেলি মানুষটাকে, নয় কদিনই ভুলে গেলি। বাড়ি বল। হ্যাঁ, এই ভাতারেই বাড়ি। এ কিন্তু এই টিমের মেম্বার একজন। বলো উত্তর কি হবে? ঠিক করে বল, কি উত্তর হবে? এ বি সি ডি সব বলে দিল। ইয়ার অফ রিফর্ম, তাই তো? ইয়ার অফ রিফর্ম হলে কোনটা অ্যান্সার হবে? অপশন এ নাকি? হ্যাঁ, ওটাই তো অ্যান্সার হবে। এই অ্যান্সার হবে, রিফর্ম মানে সংস্কার। হাই স্পিড ট্রেন CR 450 প্রোটোটাইপ চালু করেছে, বলতে হবে। বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চীন। সঠিক উত্তর অপশন বি, চীন। পরে দেখ, কে 7টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আরোহণকারী সর্বকনিষ্ঠ মহিলা? বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কাম্য কার্তিকেয়ন। 7টি দেশের সর্বোচ্চ শৃঙ্গ আরোহণকারী সর্বকনিষ্ঠ মহিলা কাম্য কার্তিকেয়ন। পরে দেখ, কাগিয়েদ নৃত্য কোন রাজ্যে? কাগিয়েদ নৃত্য, বলতে হবে সঠিক উত্তর কি? কাগিয়েদ নৃত্য। সঠিক উত্তর হচ্ছে, বল বল বল, ঠিক করে বল, ঠিক করে বল। অপশন বি, নাগাল্যান্ড। হ্যাঁ। আচ্ছা, আজকের শেষ কোশ্চেন। ব্লিজ দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছে 2024-এ? আজকের লাস্ট কোশ্চেন। ব্লিজ দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? সঠিক উত্তর হবে অপশন সি, ম্যাগনাস কার্লসন। দেখতে পাচ্ছ? আর ইয়ান নেপোমনিয়াচ। অপশন সি হলো সঠিক উত্তর। দেখো, আজকে আমরা 60টা কোশ্চেন করলাম। মনে রাখবে, 60টা কোশ্চেন মানে অনেকগুলি। তাহলে সপ্তাহে দেখো 60টা কোশ্চেন যদি মনে রাখতে পারো, তার সঙ্গে এক্সট্রা ইনফরমেশন আরো অনেক দিচ্ছি। হ্যাঁ, আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স অনেক উন্নতি হবে। ঠিক আছে, তাহলে ছাড়লাম আজকে এই পর্যন্তই। টাটা।